আসসালামু আলাইকুম সবাইকে। সাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং অ্যানালাইসিসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে আমাদের বায়োলজি। নর্মালি আমি পার্সোনালি যেটা দেখতে পাইছি যে আমার ফিজিক্স আর কেমিস্ট্রি খুব একটা কঠিন লাগে নাই। সত্য কথা, ম্যাথ আর বায়োলজি আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। সো আজকে আমাদের সাথে আছে আমাদের অর্পণ। সাস্ট ক্র্যাশ কোর্সে মেজরিটি ক্লাস অর্পণই নিছে, অ্যান্ড হচ্ছে আউট অফ শর্ট সিলেবাস যে ব্যাপারটা আছে ওইটাও অর্পণই দেখছে। সো আমরা আজকে অর্পণ থেকে জানার চেষ্টা করবো যে সাস্টের বায়োলজি কোশ্চেনটা কেমন হয় অ্যান্ড কেন ডিফারেন্স আসলে ক্রিয়েট করে রাখে। ঠিক আছে, সো অর্পণ তুই যদি একটু বলতে আমাদের। আচ্ছা, শুভ শিক্ষার্থীবৃন্দ, প্রথমে স্বাগতম জানাচ্ছি সবাইকে। প্রথম কথা হচ্ছে, সাস্টের বায়োলজি প্রশ্নগুলো আসলে একটু ডিফিকাল্ট হয়। এটা হচ্ছে এমন ধরনের প্রশ্ন কাঠামো দিচ্ছে, তোমাকে দেখেই পরীক্ষার হলে দেখলেই মনে হবে এটা ভিন গ্রহের প্রশ্ন। আসলে এটা ভিন গ্রহের প্রশ্নের মতোই, কারণ সাস্টের প্রশ্ন যখন তুমি সলভ করতে যাবে, বেশ কয়েকটা জিনিস তুমি দেখতে পারবে। এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সাধারণত অ্যাজ ইউজুয়ালি আমরা যেসব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে থাকি সাধারণত আসার কথা না। এবং ম্যাথমেটিক্যাল টার্মটা এমন কি অ্যাজ ইউজুয়াল কোনো সূত্রর মতো না, এটা তোমাকে ঠিক ওই ফিজিক্সের মতো সূত্রের ধাপে ধাপে এটা হচ্ছে ক্যালকুলেশন করে তারপর করতে হচ্ছে, যেটা একটা আসলেই প্রথম দেখা একটা স্টুডেন্টের জন্য এটা খুবই ভেরি মাচ ডিফিকাল্ট। এটা তাহলে এই একটা পয়েন্ট গেল। দ্বিতীয়ত, এমন কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন এসছে যেগুলো আসলে বইয়ের শুধুমাত্র বইয়ের নলেজ থাকলে আসলে অ্যান্সার করা আসলে সম্ভব না। আমি দুই একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো এখানে। আমি যদি যেমন প্রথমে একটু যদি প্রশ্নটা দেখাইতে চাই, প্রথম যে প্রশ্নটা সে টু সে, প্রথম একটা প্রশ্ন হচ্ছে হাইডার মেসোগ্লিয়ার পুরুত্ব প্রায় কত ন্যানোমিটার। বুঝছো? কিন্তু মনে করে দেখ যে আমরা যখন পড়ছি যে অ্যাজ ইউজুয়ালি হাইডার পুরুত্ব পড়ছি 0.1 মাইক্রোমিটার, কিন্তু দিয়ে দিছে কি কত ন্যানোমিটার। অ্যাজ ইউজুয়ালি কিন্তু প্রশ্ন সহজ মনে হইতে পারে, কিন্তু পরীক্ষার হলে বসে একটা বায়োলজির প্রশ্ন ন্যানোমিটারে কনভার্ট করা ওই ফিজিক্সের মতো আবার চলে যেতে হবে। এবং অনেকেই আসলে জানে না যে মাইক্রোমিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করতে কি করে। এটাই হচ্ছে বাস্তবতা, সত্য কথা। এখন সেক্ষেত্রে দেখো এইটা তোমাকে কিভাবে করতে হবে আমি একটু যদি তোমাদেরকে বলে রাখি, যে আমরা জানি মেসোগ্লিয়ার পুরুত্ব 0.1 মাইক্রোমিটার, সেটাকে কনভার্ট করতে বলতেছে অ্যাজ ইউজুয়ালি কোথায়, ন্যানোমিটারে। তাহলে আমি জানি 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10⁻⁶ মিটার। ঠিক আছে, আবার জানি বলছে যেহেতু ন্যানোমিটারে প্রকাশ করতে, তাহলে ন্যানোমিটার সম্পর্কে আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তাহলে মাইক্রোমিটারকে আমি যদি ন্যানোমিটার দিয়ে ভাগ করতে পারি, এটা তাহলে কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, ন্যানোমিটারে। তাহলে এটা কিন্তু বিষয়টা কিন্তু সিম্পল, কিন্তু তোমাকে ওই মুহূর্তে ভাবা এটা ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট। এখন দেখো, তাহলে অ্যাজ ইউজুয়ালি আমি ভাগ করে দিলাম 10⁻⁶ বাই 10⁻⁹। তাহলে এখানে থাকে কত, এটা লাইন যদি বেশি করতে হয় 1 × 10⁻�3, তাই তো হয়। আচ্ছা, তাহলে উপরে চলে গেলে হয় কি 10⁻3 অর্থাৎ 1000 ন্যানোমিটার। তাহলে এখন দেখো, এখন জাস্ট এতটুকু বুঝলে যে সীমাবদ্ধ হবে তা না, এখানে একটু কাহিনী আছে। তাহলে আমি অ্যাজ ইউজুয়ালি বলতেছি কি 0.1 মাইক্রোমিটার ইন্টু 1000, বুঝিস? কিন্তু তাহলে এসছে কত, 1000 1000 ন্যানোমিটার আসলো। এটাকে আমি যখন কনভার্ট করতেছি, ন্যানোমিটার হচ্ছে 100 ন্যানোমিটার। এবার আবার খেলা করছে ওরা কোথায়, এবার আবার খেলা করছে অপশনে এসে। দেখ, এখানেও 100 ন্যানোমিটার আছে, আবার এখানেও 100 ন্যানোমিটার আছে। আচ্ছা, বুঝিস? কিন্তু তাহলে এখন দাগাইবো কোনটা আমি? এখানে কিন্তু আবার একটু অপশনের খেলা, ওই অপশন টেস্টের মতো। এখানে যেহেতু আমি বাঁচবো, মানে বেছে নিব প্রশ্নটা, এটা আমার ডাইরেক্টলি লাস্ট পয়েন্ট কত এসেছে, 100 ন্যানোমিটার। তাহলে আমাকে অবশ্যই সীমাবদ্ধ থাকতে হবে কার ভিতরে, 100 ন্যানোমিটার। কিন্তু এটা বলছে কি 100 থেকে 200, তার মানে এটা ক্রস করে গেছে, সো এটা আমি বাদ রাখবো। তাহলে এইভাবে কিন্তু তুমি পরীক্ষার মধ্যে তুমি যদি একটু প্রিপারেশনটা আগে না নিয়ে থাকো বা প্র্যাকটিস না থেকে থাকে, পরীক্ষার হলে আসলে অ্যান্সার করা এটা আসলেই তোমার জন্য টাফ। ঠিক আছে, আর একটা প্রশ্ন যদি তোমাদেরকে দেখায় হয় ব্যাখ্যামূলক প্রশ্ন, আসলে এমন প্রশ্ন অসংখ্য তুমি পাবা। কেন বলতেছি, দাঁতের অঙ্ক থেকে দেখলাম যে এমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিছে, বিএমআই এর মান থেকে দিছে। সো তোমাকে আসলে প্রিপারেশনটা একটু পারফেক্ট ভাবে নিতে হবে, না হলে তুমি পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। এরপরে আসো, যদি আর একটা প্রশ্ন করতে হয়, বলতেছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস পাল্টানোর প্রক্রিয়াকে কি বলে। ঠিক আছে, এখন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই যে খোলস পাল্টাচ্ছে, দেখ 4টা অপশন। ঠিক আছে, 4টাই দিচ্ছে কিন্তু ইংরেজিতে। অনেকেই প্রশ্ন প্রথমে দেখে কি ধরা খাবে, স্বাভাবিক কথা। এখন প্রশ্ন হচ্ছে, যে 4টা অপশন আবার দিছে, 4টা অপশনে আবার দেখতে আসলে জমজ বাচ্চার মতো। এখন বলবি জমজ বাচ্চা কি, 4টাই দেখতে একই রকম। ইগডাইসিসের ব্যাখ্যাও আসে, ইনস্টার কি মল্টিং, 4টাই একই রকম। আমি যদি ওদেরকে একটু ব্যাখ্যা করে দেখাই, আসলে গ্রিক ওয়ার্ড এটা, ইগডাইসিস গ্রিক ওয়ার্ড হচ্ছে অংশ ফেলে দেওয়া। যখন কোনো একটা প্রাণী বা হচ্ছে পোকারা যখন তাদের রূপান্তর ঘটে, তখন তাদের দেহের একটা অংশ ফেলে দেয়, এই প্রকারে আমরা কি বলতেছি, ইগডাইসিস। কিন্তু ওখানে কি বলছে, বারবার খোলস বলছে। পয়েন্টটা বুঝতে হবে, বারংবার, একবারের কথা বলে নাই। তাহলে এটা গেল ইগডাইসিস, আমি প্রথমে কি করলাম, কেটে দিছি। ওকে, এবার আসে ইনস্টার। ইনস্টার নিয়ে পয়েন্ট হচ্ছে, এটাও একটা খোলস মোচনের প্রক্রিয়া। সেটা কি, বারংবার আবার বলতেছে, এটাও খোলস মোচনের প্রক্রিয়া, কিন্তু বারংবার করতেছে না।
একবার বা দুইবার। এবার আসে মল্টিং প্রক্রিয়া। মল্টিং প্রক্রিয়াটা হচ্ছে দৈহিক যখন বৃদ্ধি হচ্ছে তখন বারবার যখন খোলস মোচন করতে যাবে তখন এটাকে আমরা বলতেছি কি মল্টিং প্রক্রিয়া। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অ্যান্সার। আমি শুধু যে এতটুকুই সীমাবদ্ধ থাকবো তা না, মেটামরফোসিসটা আমি তোমাদেরকে জানানোর ট্রাই করেছি। কেন ট্রাই করেছি? কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। মেটামরফোসিস মানে রূপান্তর, দুই ধরনের রূপান্তর হয়, একটা সম্পূর্ণ আর একটা অসম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তর কাদের হয় সেটাও দেখিয়ে দিয়েছি, অসম্পূর্ণ রূপান্তর কাদের হয় সেটাও দেখাইছি এবং কিভাবে হয়। যেমন সেটুসে সম্পূর্ণ রূপান্তর হচ্ছে তখনই হবে যখন 4টা ধাপ অতিক্রম করবে, ডিম, লার্ভা, পিউপা, ইমোগা। এটা সম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে হচ্ছে? প্রজাপতি এবং মৌমাছি। অসম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে হয়? যেমন এটা বলতে পারবো আমরা অ্যাজ ইউজুয়ালি ঘাস ফড়িং, যেটা আমাদের পড়ার অন্তর্ভুক্ত ছিল। এটা অসম্পূর্ণ রূপান্তর, ডিম, নিম, পূর্ণাঙ্গ প্রাণী। এটা থেকে ওই বছর প্রশ্ন আসতে পারে। এতটাই ডিপলি আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। আরো বলে রাখছিলাম যে ওই যে প্রশ্নটা যেটা ছিল দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে, যেটা স্কেলেটন বহিতক, সেটা কাদের ক্ষেত্রে হয়? এই খোলস মোচন শুধু যে আর্থ্রোপোডার ক্ষেত্রে না, আমরা জানি সাপের ক্ষেত্রেও খোলস মোচন হয়। এটা এইভাবে ডিটেলস আকারে তুমি না জানলে আসলে অ্যান্সার করার কোনো উপায় আমাদের কোনোভাবেই হচ্ছে না। সো এইভাবে তোমাদেরকে একটু ডিপলি জানতে হবে, তাহলে আসলে অ্যান্সার করা পসিবল, না হলে আসলে পসিবল না। এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আগে তোমার জ্ঞান তো থাকতে হবে, তারপর না প্র্যাকটিস করবো। সো এই জ্ঞানের জন্য তোমাকে আসলে সাস্টের এই আমাদের যে ক্র্যাশ কোর্সটা আছে, এটা আসলে তোমাদের জন্য অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট হবে, এটা বলতে পারি। এক্স্যাক্টলি, আমরা অর্পণের থেকে তো বায়োলজি সম্পর্কে একদম ডিটেলস দেখলাম যে আসলে ও কিভাবে কি করাইছে, প্লাস হচ্ছে আমরা কোশ্চেনগুলো কেমন হয়। নর্মালি আমি পার্সোনালি যদি একটা কথা বলি যে সাস্ট কাইন্ড অফ একটা হাইপোলাস ভার্সিটি, প্লাস হচ্ছে এখানে কোশ্চেন অনেক হাইপ আছে, অ্যান্ড হাইপ হওয়ার পিছনে একটা রিজন তো অবশ্যই আছে। আমরা সাস্টের কোশ্চেনকে ভার্সিটির সাথে মিলাতে পারি না, আবার ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং সাথে মিলাতে পারি না। আর একটা জিনিস প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস আমি কমন পাইছি যে অপশন কিন্তু তোমার টেস্ট করতে হয়। অপশন টেস্ট করার ক্ষেত্রে আলটিমেটলি দেখতে পাই যে একটু হলেও ব্রেন খাটাইতে হয়। সো যেটাই হচ্ছে কথা যে মানে কোর্সের কাইন্ড অফ হচ্ছে মানে না বললেও আমি জানি যে তোমরা কিনবা, বাট ব্যাপারটা হচ্ছে এটা যে ব্যাপারগুলো বুঝো যে কোন জায়গায় কঠিন আসছে, কোন জিনিসগুলো কঠিন আসছে। যেমন বায়োলজিতে যে ম্যাথ আসবে বা ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসবে, এটা কোনো চিন্তাই করা যায় না। সো এই হচ্ছে মোটামুটি কথা। নিজেরা একটু কোশ্চেন ব্যাংকটা দেখো, দেখে নিজেরা একটু প্র্যাকটিস করো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো। ডেমো ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে হচ্ছে এনরোল করে ফেলতে পারবে। ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর থ্যাংক ইউ অর্পণ, তোকে সাথে থাকা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।